নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কিছু প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের নিম্নলিখিত উপকূলীয় কোন অঞ্চলটি ঘূর্ণবাতের দ্বারা প্রভাবিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্ধ্র উপকূল, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে উপকূল, এটা হচ্ছে উপকূলীয় যে ঘূর্ণবাত এর দ্বারা প্রভাবিত হয়। তো ভারতের বেশিরভাগ গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরেই তৈরি হয়, তাই পূর্ব উপকূল ঘূর্ণিঝড়ের প্রবণতা সবথেকে বেশি হয় এবং এতে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধটি অবস্থিত কোন নদীতে? তো মুকুটমণিপুর বাঁধটি কোন নদীর উপরে তৈরি হয়েছে? তো সঠিক আনসার হয়ে যাবে এটার অপশান ডি, কংসাবতী নদীর উপরে হচ্ছে মুকুটমণিপুর বাঁধটি অবস্থিত। তো মুকুটমণিপুর বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, একটি মুকুটের মতো পাহাড় দ্বারা বেষ্টিত। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মধ্যে অবস্থিত। কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে 1950-এর দশকে এটা নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাড়া, অপশন সি। তো পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া চূড়া, এর উচ্চতা হচ্ছে 1690 মিটার, আর এটি অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তো শরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি হচ্ছে, মনে রাখবে, এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো শরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণাটক রাজ্যের শিমোগা জেলার সারাগা মহকুমার কারগাল শহরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে হচ্ছে সংকোষ নদী, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো সংকোষ নদীর উৎপত্তি হচ্ছে তিব্বতের তুষার ঢাকা বৃহত্তর হিমালয় পর্বতমালা থেকে। ভুটানে নদীটি মোচু নামে পরিচিত। শ্রীরামপুরের ওপারে আসামের সমভূমিতে এটা গঙ্গাধর নামে পরিচিত, আর এটা ভুটানে 214 কিলোমিটার এবং ভারতে 107 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতে টিনের সর্বাধিক উৎপাদন কোন রাজ্যে সবথেকে বেশি হয়? তো ভারতে সবথেকে বেশি টিনের উৎপাদন হয় হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। তো ছত্তিশগড় ভারতের একমাত্র টিন উৎপাদনকারী রাজ্য, আর টিনের আকরিক হচ্ছে ক্যাসিটেরাইড। এটা মনে রাখবে, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে যে টিনের আকরিক কী। তো টিনের আকরিক হচ্ছে ক্যাসিটেরাইড। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ কোনটি? তো ভারত থেকে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল হচ্ছে দার্জিলিং চা, অপশান বি। তো দার্জিলিং চা হল প্রথম ভারতীয় পণ্য যেটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে 2004 সালে। বিখ্যাত এই পানীয়টি স্বীকৃতি পেয়েছিল। নেক্সট, 0 ডিগ্রি কেলভিনে থাকা শুষ্ক সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী ধাতু, অন্তরক নাকি অতি পরিবাহী হিসেবে কাজ করে? তো 0 ডিগ্রি কেলভিনে মনে রাখবে সিলিকন হচ্ছে অন্তরক রূপে কাজ করে। নেক্সট প্রশ্ন, চাঁদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত কত? তো মনে রাখবে চাঁদ এবং পৃথিবীর আনুমানিক ব্যাসের অনুপাত হচ্ছে 1:4। আর পৃথিবীর চাঁদ মনে রাখবে, পৃথিবীর চাঁদ হচ্ছে সৌরজগতের 5ম বৃহত্তম চাঁদ, অর্থাৎ সৌরজগতের 5 নাম্বার বৃহত্তম উপগ্রহ হচ্ছে চাঁদ। নেক্সট, সৌরচুল্লি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? তো মনে রাখবে সৌরচুল্লি হচ্ছে গ্রিন হাউস নীতির ওপর ভিত্তি করে কাজ করে। তো
তো সৌর কুকার বা সৌর চুল্লি সূর্যের আলোকে তাপ শক্তিতে রূপান্তর করার নীতিতে কাজ করে এবং আটকে থাকা তাপ শক্তি রান্নার জন্য ব্যবহৃত হয়। একইভাবে গ্রিন হাউস গ্যাসগুলি হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের সূর্যালোককে আটকে রাখে এবং এই সূর্যালোককে তাপে রূপান্তরিত করে। এইভাবে পৃথিবীর পৃষ্ঠের বিশ্বব্যাপী গড় তাপমাত্রা বৃদ্ধি করে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষা এটা আসতে পারে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোট দেওয়ার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। তো ভারতীয় সংবিধানে 61তম সংবিধান সংশোধনী রাজ্য বিধানসভা এবং লোকসভা নির্বাচনের জন্য ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করে দেয়। এর মধ্যে ভারতীয় সংবিধানের ধারা 326 সংশোধনী অন্তর্ভুক্ত ছিল, আর বিলটা 1989 সালে 28শে মার্চ অনুমোদিত হয়। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? অর্থাৎ সুপ্রিম কোর্টের যে বিচারপতি তার কার্যকাল কত বছর হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স হচ্ছে 65 বছর, অপশন সি। আর এর সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবে, সুপ্রিম কোর্টের যেহেতু বয়স 65 বছর এবং তার সাথে সাথে মনে রাখবে যে হাইকোর্টের বিচারপতির অবসরকালীন বয়স হচ্ছে 62 বছর, এটা মনে রাখবে। তো সুপ্রিম কোর্টের 65 বছর আর হাইকোর্টের হচ্ছে 62 বছর। তো তার বয়স সংক্রান্ত যে কোনো প্রশ্ন সংসদ কর্তৃক প্রদত্ত কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হবে। অর্থাৎ এর যে বয়সটা 65 বছর করা হয়েছে, এটা হচ্ছে সংসদ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দ্বারা এটা নির্ধারিত করা হয়। আর তিনি হচ্ছে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে পদত্যাগ করতে পারেন। অর্থাৎ যে বিচারপতি রয়েছে সুপ্রিম কোর্টে, তিনি হচ্ছে রাষ্ট্রপতির কাছে একটি চিঠি লিখে পদত্যাগ করতে পারেন। নেক্সট প্রশ্ন, ভারতে আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে কোন দ্রব্যটি প্রথম স্থানে রয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, অশোধিত পেট্রোলিয়াম পণ্য হচ্ছে ভারত সবথেকে বেশি পরিমাণে আমদানি করে। তো ভারত তার চাহিদার মাত্র 20% অপরিশোধিত তেল উৎপাদন করে এবং বাকি 80%ই হচ্ছে বিদেশ থেকে আমদানি করে। আর অপরিশোধিত তেল ও এর সম্পর্কিত পণ্য ভারতের মোট আমদানির 22%। নেক্সট প্রশ্ন, দিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরস্পরের সাথে মিলে যায়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 22 বার। তো দিনে অর্থাৎ 24 ঘন্টায় হচ্ছে ঘড়ির কাঁটা দুটি পরস্পরের সাথে 22 বার মিলিত হয়। তো একটি ঘড়ির কাঁটা প্রতি 12 ঘন্টায় 11 বার মিলিত হয়, অতএব 24 ঘন্টায় হচ্ছে এটা 22 বার মিলিত হয়। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, পথের দাবিতে হচ্ছে বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়। তো পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। বইটি পথের দাবি নামে একটি গোপন সমাজ সম্পর্কে, তার লক্ষ্য ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা। নেক্সট, কে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেছিলেন? তো নিম্নবর্গের মানুষদের ইতিহাস চর্চার সূচনা করেন হচ্ছে রঞ্জিত গুহ, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো নিম্নবর্গীয় ইতিহাস চর্চার ধারা গড়ে তোলার জনক বলা হয় রঞ্জিত গুহকে। 1959 সালে দেশ ছেড়ে দেন তিনি। তারপরে অধ্যাপনা করেন ব্রিটেনের ইউনিভার্সিটি অফ সাসেক্স, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে। নেক্সট প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, সন্ধ্যাকর নন্দী ছিলেন হচ্ছে পাল রাজবংশের সভাকবি। তো তিনি হচ্ছে রামচরিতম নামে একটি সংস্কৃত মহাকাব্য রচনা করেছিলেন। আর হরপ্রসাদ শাস্ত্রীর তাল পাতায় লেখা রামচরিতম পুঁথিটি আবিষ্কার করেছিলেন নেপাল থেকে। আর কলকাতার এশিয়াটিক সোসাইটির জাদুঘরে এই পুঁথিটি এখনও রক্ষিত আছে। 4টি পরিচ্ছেদে বিভক্ত সংস্কৃত ভাষায় রচিত এই কাব্যে
যুগপৎ হিন্দু ধর্মের অবতার রামচন্দ্র এবং গৌড়ের রাজা রামপালের প্রশংসা বর্ণনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন ডি, ভগিনী নিবেদিতা হচ্ছে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করে। তো 1904 সালে স্বামী বিবেকানন্দের আইরিশ শিষ্যা ভগিনী নিবেদিতা ভারতের প্রথম জাতীয় পতাকার রূপদান করেন, আর এই পতাকাটি ভগিনী নিবেদিতার পতাকা নামে অভিহিত হয়। লাল চতুষ্কোণাকার এই পতাকার কেন্দ্রে ছিল বজ্র ও শ্বেতপদ্ম সংবলিত একটি হলুদ ইনসেট, আর পতাকায় বন্দে মাতরম কথাটি বাংলায় লিখিত ছিল। এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কোন মধ্যযুগীয় শাসন আইন-ই দশশালা প্রবর্তন করেন? তো আইন-ই দশশালা প্রবর্তন করেছিলেন হচ্ছে সম্রাট আকবর। তো আইন-ই দশশালা হলো এক ধরনের রাজস্ব ব্যবস্থা যা 1580 খ্রিস্টাব্দে আকবরের শাসনকালে চালু করা হয়েছিল। আকবরের অর্থমন্ত্রী রাজা টোডরমল এই ব্যবস্থা চালু করেন। নেক্সট প্রশ্ন, কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভি.ডি. সাভারকর, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকর। তো বিনায়ক দামোদর সাভারকর হিন্দু মহাসভার নেতা ছিলেন এবং তিনি অভিনব ভারত সোসাইটিও প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগের সঙ্গে কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন ডি, রাসবিহারী বসু হচ্ছে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগের সঙ্গে ছিলেন। তো রাসবিহারী বসু একজন বিপ্লবী কর্মী, তিনি ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের জুন 1942 সালের সভাপতি। তিনি 1915 সাল থেকে পলাতক হিসাবে জাপানে বসবাস করেছিলেন। নেক্সট প্রশ্ন, শের-ই বাঙ্গাল কাকে বলা হতো? এটা তোমাদের কালকেই পড়ানো হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমরা যারা কালকে ক্লাসটা অ্যাটেন্ড করেছো তারা এটা অ্যান্সার সহজেই করতে পারবে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, ফজলুল হক। তো শের-ই বাঙ্গাল বলা হয় ফজলুল হককে। তো আবুল কাসেম ফজলুল হক বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসাবে পরিচিত লাভ করেন, আর রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট তিনি শের-ই বাঙ্গাল এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, তিতুমিরের আসল নাম কি? তো মনে রাখবে, তিতুমিরের আসল নাম হচ্ছে সৈয়দ মীর নাসের আলী বা মীর নিসার আলী। তো তিতুমির, যার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, ছিলেন একজন ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব। তিনি বাংলা আমিরাত নামক স্বল্পস্থায়ী রাষ্ট্রের বাদশাহ ছিলেন। তিনি ব্রিটিশ শাসন এবং তার অনুগত অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। নেক্সট প্রশ্ন, কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? এটাও অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো বঙ্গভঙ্গ রোধ করা হয় হচ্ছে 1911 সালে। তো লর্ড কার্জন প্রশাসনিক ব্যবস্থা হিসেবে বাংলা ভাগ করার প্রস্তাব করেছিলেন। বিভাজন 16 অক্টোবর 1905 সালে বৃহত্তর মুসলিম পূর্বাঞ্চলকে বৃহত্তর হিন্দু পশ্চিম অঞ্চল থেকে পৃথক করে। আর 19 জুলাই 1905 তারিখে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেছিলেন। আর 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, আর এটা রদ করেছিল হচ্ছে লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ। এটা ভালো করে মনে রাখবে। তো লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ হচ্ছে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সব সাধারণ অধিক সুস্পষ্ট হয় কোথায়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে যোধপুরে, অপশান সি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশান সি, মাতঙ্গিনী হাজরা। তো মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী। 1942 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর তদানীন্তন মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহীদ হয়েছিলেন, আর তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত। এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন কার দ্বারা? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
তো মনে রাখবে গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন হচ্ছে টলস্টয়ের দ্বারা। তো গান্ধীজি তার তত্ত্ব ও অহিংস সংগ্রামের পদ্ধতি প্রণয়নে অনেক পাশ্চাত্য চিন্তাবিদ এবং লেখকদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। গান্ধীজির মতে টলস্টয়ের দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ তার ওপর একটি চিরস্থায়ী চাপ ফেলেছিল এবং জীবনের আইন হিসাবে ভালোবাসা এবং সমগ্র মানবজাতির যত্ন নেওয়ার রাশিয়ান ধারণা তাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মরা গায়ে এই গানটি রচনা করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো বান এসেছে মরা গায়ে এই গানটি রচনা করেছিলেন হচ্ছে মুকুন্দ দাস, অপশন ডি। তো মুকুন্দ দাস বাঙালি কবি যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে যে চারণ কবি কাকে বলা হয়, অ্যান্সার হয়ে যাবে মুকুন্দ দাসকে। তো মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু বিদেশি বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন, আর তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক। প্রকৃতপক্ষে তিনি একজন চারণ কবি ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের সবথেকে বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তো মুপনডাল উইন্ড ফার্ম হলো ভারতের বৃহত্তম উপকূলীয় বায়ু খামার। এটি তামিলনাড়ু এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি দ্বারা তৈরি করা হয়েছে, আর এটি তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স প্রতি বছর কবে পালন করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স প্রতি বছর পালন করা হয় 29শে জুন তারিখে। প্রতি বছর 29শে জুন আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস পালন করা হয়। এর প্রধান লক্ষ্য হলো বিশ্বের সমস্ত জাতি জুড়ে সচেতনতা বৃদ্ধি করা, ক্রান্তীয় অঞ্চলগুলির মুখোমুখি সমস্যাগুলি বিষয় এবং আমাদের জীবনে তা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তুলে ধরা। এই প্রশ্নটা কিন্তু WBCS পরীক্ষায় এসেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আসতে পারে। নেক্সট প্রশ্ন, কোন ভাষায় কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্তমাল্যদা রচনা করেছিলেন? তো কৃষ্ণদেব রায় তার যে অমুক্তমাল্যদা গ্রন্থ এটা রচনা করেছিলেন তেলেগু ভাষায়। তো কৃষ্ণদেব রায় লিখেছেন অমুক্তমাল্যদা। অমুক্তমাল্যদা একটি তেলেগু মহাকাব্য। এর অর্থ হলো যিনি নিজের পরিহিত মালা নিবেদন করেন। কবিতাটি হিন্দু ভগবান বিষ্ণুর অবতার রঙ্গনায়ক এবং তামিল আলভার কবি এবং পেরিয়ালভারের কন্যা গোদা দেবীর বিবাহের গল্প বর্ণনা করে। নেক্সট প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মুঘল সম্রাটের আমলে দেওয়ানি লাভ করেছিল? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। তো মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন। নেক্সট প্রশ্ন, যাবতী প্রথার প্রবর্তন করেন কে? তো প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আকবর। তো আকবর হচ্ছে যাবতী প্রথার প্রবর্তন করেছিলেন। তো রাজা টোডরমল দ্বারা যাবত ব্যবস্থা বা দশশালা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। তিনি ছিলেন আকবরের উপযুক্ত অর্থমন্ত্রী, আর আকবরের রাজত্বকালে তিনি আগ্রায় দায়িত্ব পালন করেন এবং পরে গুজরাটের শাসক হিসাবে দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন, কোন শাসকরা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, ইন্দো গ্রিক শাসকরা হচ্ছে ভারতে প্রথমবার স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন। তো ইন্দো গ্রিকরা ভারতের প্রথম শাসক যারা মুদ্রা জারি করেছিল, যা নিশ্চিতভাবে শুধুমাত্র রাজাদের জন্যই ছিল। তারাই প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা জারি করে। নেক্সট প্রশ্ন, মেদিনীপুরের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তো মেদিনীপুরের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল, অপশন এ। তো 1920 সালে অসহযোগ আন্দোলন প্রতিষ্ঠিত হয়। অসহযোগ কার্যক্রম ছিল গান্ধীর প্রথম গণরাজনৈতিক আন্দোলন। এটা মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস দ্বারা, ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা 5ই সেপ্টেম্বর 1920-তে প্রতিষ্ঠিত হয়েছিল।
দ্বারকেশ্বর নদ ও শিলাই নদীর মিলিত প্রবাহের নাম কি? তো মনে রাখবে, দ্বারকেশ্বর নদ এবং শিলাই বা শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ, অপশন এ। তো রূপনারায়ণ নদ হচ্ছে দ্বারকেশ্বর নদ এবং শিলাই নদীর মিলিত প্রবাহ। দ্বারকেশ্বর নদ পুরুলিয়ার ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে বাঁকুড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে মিলিত হয়ে রূপনারায়ণ নদীর জন্ম হয়। নেক্সট প্রশ্ন, আফিম গাছের কাঁচা ফলের ত্বকে কি পাওয়া যায়? তো মনে রাখবে, আফিম গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় হচ্ছে মরফিন, অপশন সি। নেক্সট প্রশ্ন, কাচের ভেতরে কোন আলোর গতিবেগ সব থেকে বেশি হয়? তো কাচের ভেতরে আলোর গতিবেগ সব থেকে বেশি হয় হচ্ছে লাল আলোর, আর সব থেকে কম গতিবেগ হচ্ছে বেগুনি। এ দুটো ভালো করে মনে রাখবে। তো কাচের মধ্যে লাল বর্ণের আলোর বেগ সব থেকে বেশি, আর আলো যখন কাচের ভেতর দিয়ে যায় তখন তার বেগ কমে যায়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি রেটিনার আলোক রশ্মি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়? তো রেটিনার আলোক রশ্মি নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে আইরিশ, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে দ্রুত বিনষ্ট হয়ে যায়? তো বায়ু এবং তাপের সংস্পর্শে সব থেকে দ্রুত বিনষ্ট হয় হচ্ছে ভিটামিন সি, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তো ভিটামিন সি হলো সেই ভিটামিন যা রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায়। যখন আমরা ভিটামিন সি ধারণ করি এমন কিছু সিদ্ধ করি, তখন এটি রান্নার অন্যান্য পদ্ধতির তুলনায় উপাদান কমিয়ে দেয়। উদাহরণস্বরূপ, যেরকম ব্রোকলি, পালং শাক এবং লেটুস রান্না করার সময় তাদের ভিটামিন সি এর মাত্রা প্রায় 50% বা তারও বেশি হারিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।